এই যে ভদ্রলোক যার বই নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল, আমি ঠিক এখানে একটা অন্য কথা শুনলাম। আমি ভাবছিলাম নবুকি ওয়াতিঙ্গুর বই নিয়ে আলোচনা হবে, সেটাই ইমপ্রেশন আমাকে ইউকে থেকে দেওয়া হয়েছিল। তো বইটা আমি পড়ার চেষ্টা করলাম, দেখলাম যে ভদ্রলোকের দেশ কেনিয়া এবং তিনি উপন্যাস লিখতেন ইংরেজি ভাষায়। নাম ছিল জেমস নবুকি, উইপ নট চাইল্ড, একটা প্রথম উপন্যাস তার বের হয়েছে 64 সনে। এরপর আরেকটা হলো রিভার বিটুইন, এটা তিনি আগে লিখেছিলেন, এগুলি 60 দশকে লেখা। তারপরে আরেকটা বের হলো গ্রেইন অফ হুইট। তারপর 1977 সনে একটা বই বের হলো পেটালস অফ ব্লাড। আমরা জানি 50-এর দশকে কেনিয়াতে একটা বিরাট আমাদের দেশের 1857 সনের বিদ্রোহের মতো বড় কোনো অভ্যুত্থান হয়েছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। এরা ইংরেজিতে বলে মাও মাও, আর কেনিয়ার এই ইউকো ভাষায় বলে মাঝি মাঝি। তো সেই বিদ্রোহের স্মৃতি তিনি ধারণ করেছেন তার এই পেটালস অফ ব্লাডে। এরপরে তিনি একটি সিদ্ধান্ত নিলেন, তিনি আর ইংরেজিতে লিখবেন না, মাতৃভাষায় লিখবেন, কিন্তু বক্তৃতাগুলো ইংরেজিতে দিতেন। সেই বক্তৃতারই একটা হলো এই বইটা। এটা তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা আকারে দিয়েছিলেন সেই 80 দশকের পরে। 1986 সনে এটা বই আকারে বের হয়, ডিকলোনাইজিং দ্য মাইন্ড। তো এইটার অনুবাদ হচ্ছে মনোজগতের উপর উপনিবেশন। আপনারা এগুলো মধ্যে অনুবাদের সমস্যা দেখতে পাবেন। দি মাইন্ডের অনুবাদ হচ্ছে মনোজগৎ, মানে অনুবাদে একটু স্বাধীনতা দিতে হয়। কিন্তু দি মাইন্ডের অনুবাদ বাংলায় আমরা শুধু মনেই করি, যদি মন না হয় আমরা মানুষ হই কিভাবে? মনের উষ হইতে যার মধ্যে উষ মানে উদয় হয়েছে তাকে মানুষ বলে। মানুষকে সংজ্ঞায়িত করা হচ্ছে মন নিয়ে, কিন্তু মন কি জিনিস? মানে মনের নিকটতম তুলনা হচ্ছে মানব জাতির ইতিহাসে ভাষা। সেই জন্য ভাষা এবং মন প্রায় কার্যক্ষেত্রে সমার্থক। অন্যান্য প্রাণীর মধ্যে তো প্রাণ আছে, আমরা যাদেরকে ডোমেস্টিকেট করেছি, গৃহপালিত প্রাণীতে পরিণত করি, তাদের সকলের প্রাণ আছে। কাজেই অথচ আমরা বলছি তার মন নেই, মনটা হচ্ছে মানুষ হবে। আসলে তার নাই কি? আমরা যে সশব্দ ভাষা করি, অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করি, ধ্বনি উচ্চারণ করি, তা থেকে অর্থ প্রতীক হয়, মেঘকে যেমন বৃষ্টি পড়ে, ইংরেজি বলে প্রিসিপিটেশন, আমাদের অর্থপাত হয় বৃষ্টিপাতের মতো। অনেকের ধারণা আল্লাহ তাআলা আগে জিনিসপত্র তৈরি করে তাদের নাম দিয়েছেন, কিন্তু আমি যে দৃষ্টিভঙ্গিতে বলছি এই জাতীয় পণ্ডিত যারা, তারা বলেন আগে নাম তৈরি করা হয়েছে, নামের সাথে ফিট করার জন্য বিভিন্ন জিনিস বানানো হয়েছে। তো আরেকটা আজকের বক্তৃতা শুনে আমার যেটা মনে হলো, আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন মনের ভাব যতটা না প্রকাশ করার জন্য, তার চেয়ে অনেক বেশি গোপন করার জন্য। এই জন্য আমরা বলি একাডেমিক ভাষা। আমি একাডেমিক ভাষায় কথা বলতে পারি না, আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। এই বই ভদ্রলোক যদি বেঁচে থাকেন, নবুকি সাহেব তার বয়স 86 বছর হবে, 1938-এ তার জন্ম। আশা করি তিনি বেঁচে আছেন। তার বই তার ভাষায় বলছি প্রায় 30টি ভাষায় অনুবাদ হয়েছে 2015 সাল পর্যন্ত, এখন নিশ্চয় আরো হচ্ছে। তো তিনি তার বইয়ের এই বইটা ডিকলোনাইজিং মাইন্ডের অনুবাদ হয়েছে প্রায় 30 ভাষায়। 1986-তে বই ছাপা হয়েছে, আজ প্রায় 35 বছরের বেশি হলো। তো সেই বইয়ের 29 ভাষার অনুবাদের জন্য ভূমিকা লিখেছেন। আমি সেটা দিয়ে শুরু করি। 29 ভূমিকাটা ছোট। এই ভূমিকা উনি বলছেন, আপনি পৃথিবীতে যত ভাষা আছে সবই শিখেছেন, এটা সম্ভব নয় কারো পক্ষেই, এটা মানসিক খেলা আর কি। কিন্তু আপনি নিজের ভাষা, নিজের মধ্যে আপনার মায়ের কাছে যে ভাষা শিখেছেন বা নিজের দেশে আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে যে ভাষায় আলাপ করেন, সেটা আপনি শেখেননি, মানে সেটা আপনি জানেন না বা সেটাকে আপনি অবহেলা করেন। আপনার এই পরিস্থিতিকে কি বলা হয়? উনি এটা বলছেন গোলামি, ইংরেজিতে এনস্লেভমেন্ট। আর যদি আপনি নিজের ভাষা নিজের সংস্কৃতি আছে, এরপরে পৃথিবীর 10 ভাষা শিখেছেন, এইটা হবে তার ভাষায় এম্পাওয়ারমেন্ট, এটা হলো প্রভুত্ব, শক্তি অর্জন করা। এই পার্থক্যটা তার ইংরেজি থেকে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু আমরা তো অনুবাদই করছি, আমি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সলেশন বলি। উনি বলছেন, if you know all the languages of the world and you don't know your mother tongue or the language of your culture, that is enslavement. But if you know your mother tongue or the language of your culture and add all other languages to it, that is empowerment.
তাহলে গোলামী এবং প্রভুত্বের মধ্যে পার্থক্য, গোলামী এবং মনিবের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকুই। আমাদের দেশে এখন যে প্রশ্ন তুলেছেন গোলামেরা, সেটা হচ্ছে প্রায় ৮০ বছর আগে ইংরেজ শাসনের অবসান হয়েছে বলে আমরা শুনেছি গুজবে। কিন্তু তখন প্রশ্ন দাঁড়িয়েছিল, ইংরেজ শাসনের আগে বলা হয়েছিল ইংরেজরা চলে গেলে আমরা দেশীয় ভাষায় শিক্ষা দেব, যেন দ্রুত দেশে শিক্ষা বিস্তার হয়। আপনার আসল ঘটনা যেতে হবে। তো দ্রুত কিভাবে বিস্তার হবে? ইংরেজরা যেদিন চলে যাচ্ছেন ৪০-এর দশকে, তখনকার সরকারি তথ্য অনুসারে যে অংশ নিয়ে পূর্ব বাংলা, যেটা তৎকালে পূর্ববঙ্গ প্রদেশ হয়েছিল, পরে যেটা পূর্ব পাকিস্তান, ক্রমে বাংলাদেশ হচ্ছে, এখানে তাদের ভাষায় সাক্ষরতা, অর্থাৎ যারা পড়াশোনা করতে পারে, লিখতে জানে না এমন লোকের সংখ্যা ছিল ১০০-র মধ্যে ৬। সরকারে ৬ জন ছিল সাক্ষরতার হার ১৯৪৭ সনে। এটা ৪১ সনের আদমশুমারি অনুসারে। এখন সেটা বেড়ে বেড়ে কত হয়েছে আপনারা জানেন। কিন্তু সেই সময় তারা মনে করেছিল ইংরেজরা ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে বলেছিলেন বলে ম্যাট্রিক পরীক্ষাও ইংরেজিতে দিতে হতো। ১৯৪০ সনে কলকাতা বিশ্ববিদ্যালয় আইন করে যে এখন থেকে দেশীয় ভাষাতেও ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া যাবে। দেশীয় ভাষা বলতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা অথবা উর্দুতে দেওয়া যাবে, আর অন্যান্য ছোট ভাষা হতে পারে। এই হচ্ছে আমাদের দেশের উপনিবেশবাদ শেষ হয়ে যাওয়ার পর্যায়ে গল্প। ১৯৪০ থেকে ১৯৭০, মাত্র ৩০ বছর। এর মধ্যে ভারত পাকিস্তানে অনেক পানি নয়, নদী দিয়ে অনেক রক্ত বয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু মহাত্মা গান্ধীর দেশে ওখানে তর্ক হলো যে হিন্দি হবে, তাহলে সারা ভারতের ঐক্যের ভাষা হবে হিন্দি। এদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হলো দক্ষিণে। বাংলাদেশের লোকদের মধ্যে এক পেশাবি কাজ করে, যে তারা মনে করে আমরাই শুধু রক্ত দিয়েছি ভাষার জন্য, কিন্তু তামিলরা আরো বেশি রক্ত দিয়েছে যদি সামান্য পরে। বাংলাদেশের আন্দোলনের পর পরই সেখানে আন্দোলন ৫০-এর দশকে, ৬০-এর দশকে হয়েছে, এবং অনেক লোক তেলুগু অঞ্চলে একজন একবার প্রাণ দিয়েছে অনশন করে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে আলাদা প্রদেশ করার জন্য। তো পাকিস্তানে এই সমস্যা ছিল, বাংলা হবে না উর্দু হবে এই সমস্যার কারণে তখন আমাদের মধ্যে একেবারে দেশপ্রেম উথলে উঠেছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। রাষ্ট্রভাষা মানেটা কি? উচ্চশিক্ষার ভাষা হবে, আদালতের ভাষা হবে, সরকারি দপ্তরের ভাষা হবে, অন্য কথা বাদ দিয়ে তিনটা হবে। এর নামই হচ্ছে রাষ্ট্রভাষা। ভারতে এটার নাম দিয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে দাপ্তরিক ভাষা, এর অনুবাদ করতে পারে। তো আমরা এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে ইংলিশ ভাষা চালু করেছি। আগে তো ছিল পরম্পরাক্রমে একটা ইংরেজি আমলে আমরা ক্যাডেট কলেজগুলি করলাম পাকিস্তানের মধ্যে ইংরেজি মাধ্যমে ক্লাস 7 থেকে পড়ানো শুরু করলেন। না, এর পেছনে যুক্তিটা কি? আমরা এখনো গত সেদিন আমার সাথে এই যে মাহমুদ সাহেবের দেখা হয়েছিল, যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। আমি এই কথাটাই এক জায়গায় বলছিলাম, উনি যাওয়ার সময় আমার ভদ্রলোকটা সামান্য প্রতিবাদ করেন নাই। তাই কানে করে, ইয়াং ম্যান, এখন বুঝবেন না ইংরেজির কি মর্যাদা, আপনার এখন বয়স হয় না। আমি ওনার বয়স ৯৯। আমি বলছি ইংরেজি অবশ্যই মর্যাদাবান ভাষা। সমস্যাটা হচ্ছে আমরা কি বাংলা এবং ইংরেজি শিখবো, নাকি বাংলা বাদ দিয়ে ইংরেজি শিখবো? আপনারা জানেন ৩ বছরের বাচ্চাদের কিন্ডারগার্টেনের মধ্যে শুধু ইংরেজিতে পড়ানো হচ্ছে। এটা হচ্ছে বাংলা বাদ দিয়ে ইংরেজি শেখানোর একটা চেষ্টা। আমার স্বাধীনতাটাকে আমি বলতাম অপচেষ্টা, এবং সেটার কুফল বলতে শুরু করেছে, যা আপনি শুরু করতে পারেন। যেমন এখন আমাদের তরুণ প্রজন্ম বলছে আমরা জেন জি। এই জিটা আমি প্রথমে বুঝতাম না, আমেরিকায় গিয়ে জেড কে জি বলে প্রায়। আমি তো সেরকম করতে পারি না, যেটা আমার দোষ আছে। তো এই যে জেন জি বলা, এটাতে দেয়ালে লিখছে। এখন এটা মনে করতে পারেন যে আমরা হয়তো এই অভ্যুত্থানের বিরোধিতা করতেছি, এটা না। এই অভ্যুত্থানের মানেটা কি এটাও বুঝতে হবে। এই অভ্যুত্থান অলরেডি পরাধীন হয়ে আছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি। ট্র্যাজেডি কাকে বলে? আপনি যদি ডান দিকের গাড়িকে বাঁচাতে চান, বাম দিকের মানুষকে চাপা দেবেন, আর বাম দিকে বাঁচাতে গেলে ডান দিকে চাপা দেবেন। যখন মানুষ এই দ্বিধার মধ্যে পড়ে, এটা অনেক প্রাচীন ধ্রুপদী সংখ্যা ট্র্যাজেডি। যখন দুই পরিণতি যেটাই বেছে নেন না কেন, আপনাকে দুঃখ করতে হবে। এখন নিশ্চয়ই শেখ হাসিনা কেউ ভালো ছিলেন না, এটা তো বলা বাহুল্য অন্তত আজকে। কিন্তু জেন জি শেখ হাসিনা চেয়ে ভালো কিনা সেটা এখন পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি দুটো একই হয়, তাহলে আপনি ট্র্যাজেডিতে পড়েছেন। আমার সমস্যা হচ্ছে কি, জেন জি এটা আসল কথা থেকে নিজের দেশে আমরা উপনিবেশ করার সময় যে কারণে হোক, ইংরেজরা ইংরেজি ভাষা আমাদের শিখিয়েছিলেন বা আমরা শিখতে চেয়েছিলাম, সেই কাহিনীর পুনরাবৃত্তির প্রয়োজন নেই। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার আগে থেকে লোকে নিজের খরচ ইংরেজি শিখছিল। একটা ছিল ব্যবসার প্রয়োজনে,
তার পরবর্তীকালে রাষ্ট্রের প্রয়োজন, তাদের সরকারি চাকরি। 1835 যে মিনিটস অফ এডুকেশন বলি, তার 10 বছর পরে লর্ড হার্ডিঞ্জের আমলে প্রথম আইন করা হয় যে এখন থেকে সরকারি চাকরি করতে হলে, ওই কেরানি চাকরি করতে ইংরেজি জানতেই হবে। তখন মানুষ বাধ্য হয়ে লোকে দলে দলে ওই ইংরেজি ধর্মে প্রবেশ করা শুরু করলো। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তেমন ফি দীনিল ইংরেজ, মানুষ ঢোকা শুরু করেছে দলে দলে। বুঝতে পারছেন না? তারপরে এই যে আমরা আরেকটা আমি বলি, উডের ডেসপা যেটা উল্লেখ কেউ কিন্তু বলেন এখানে যে উডের ডেসপাতে কিন্তু কোথাও বলা হয়নি নিম্ন শিক্ষা ইংরেজি ভাষায় দিতে হবে। ওরা সবসময় শব্দটা লিখছে দাসের ভাষায় দেওয়া হবে এই শিক্ষা। ইংরেজি শব্দটা হচ্ছে ভার্নাকুলার। ভার্নাকুলার মানে হচ্ছে বর্ণের ভাষা। বর্ণ শব্দটা সংস্কৃত থেকে লেটিনে গেছে, বাংলা হয়েছে। ভার্নাকুলার মানে হচ্ছে নিচু লোকদের, ছোট লোকদের, দাসের ভাষা। বাংলা থেকে শুরু করে দেশের সমস্ত ভাষাকে এখন পরে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, কিন্তু যারা যেগুলো ভার্নাকুলার সেই ভাষা চলতে চলতে 1970-এ রওনক জাহান যখন পাকিস্তান ফেইলিউর ন্যাশনাল ইন্টিগ্রেশন নামক বই লিখেছেন, হার্ভার্ডে পিএইচডি করেছেন, সেটাতে লেখা আছে ভার্নাকুলার এলিট। মানে শেখ মুজিবুর রহমান হচ্ছে ভার্নাকুলার এলিট, মানে দাসদের নেতা। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। উনি তো জেনে রাখেন নাই, অর্থাৎ ভাষায় চিন্তা করে। আমি এটা উদাহরণে কথাটা বললেন, ভাষায় চিন্তা, আমরা ভাষার মধ্য দিয়ে চিন্তা করি না। ভাষা দ্বারা চিন্তা করা যায় কিনা এরকম পরীক্ষা চলতে পারে, কিন্তু আমাদের নেতা ঠিকই বলছে আমরা যখন নীরব থাকি তখন আমরা চিন্তাই তো করি ভাষাতে। তো এই জন্য বলবো আমাদের এখানে ভাষার দেশীয় ভাষা বাংলা ভাষার সম্পর্কে কথা হচ্ছে। আমাদের দু একজন মিডিয়ার প্রফেসর বক্তিয়ার আহমেদের কথার মধ্যে আমি একটু দেখলাম যে ভাষা কিন্তু যাদের লিখিত ভাষা ছিল যাদের ছিল না, আমাদের লিখিত ভাষা ইংরেজি ভাষা হচ্ছে অনেক বেশি প্রাচীন। আপনি যদি সংস্কৃতের কথাই বলেন, ইংরেজিতে সংস্কৃতকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিল, তার সাথে হয়তো পালিও মনে করবে বাংলা এবং এই জাতীয় দেশীয় ভাষা গুজরাটি, মারাঠি, তামিল, তবু পুরনো ভাষা, এগুলো কোনোটাই ইংরেজি বয়সে কম নয়। আপনার ইংরেজি, ফরাসি, জার্মান, সবই হচ্ছে আধুনিক ভাষা। ইউরোপে যেটাকে আমরা আধুনিকতার উদ্যোগ বলি, তার অনেকগুলো সংজ্ঞা আছে, বুদ্ধের আধুনিকতা নয়। ভাষার দিক থেকে দেখলে এইগুলি 500-700 বছর আগে বা বলে 1000 বছর আগে সব ভাষার উদ্ভব হয়েছে। এখন আরেকটা কথা বলি, আমাদের এখানে সমস্যা অন্য ভাষায় কথা বলতে কি অসুবিধা বোধ করি লোকা, ইংরেজি নিয়ে আমরা যেরকম গৌরব বোধ করি, কিন্তু আমাদের কেউ যদি উর্দুতে কথা বলে আমরা একটু অস্বস্তি বোধ করি। হিন্দিতে বলতে তো বলবোই, কিন্তু হিন্দু বাচ্চারা বলে যে সিনেমা দেখে, এবার আমাদের মনোযোগ পরিবেশ ভাবে হয়। আপনাদের একটু উদাহরণ দিই, জার্মানি এবং ফরাসি গত 200 বছরে পরস্পরের দেশকে প্রত্যেকে 2-3 বার দখল করছে, এবং তারা এত দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের পুরুষের সংখ্যা অর্ধেক কমে গিয়েছিল, নারী পুরুষের অনুপাত বদলে গিয়েছিল। প্রথম মহাযুদ্ধ 4.5 বছর, 2000 কিলোমিটার দীর্ঘ ট্রেন্স লাইনে, এদিকে জার্মান এদিকে ফরাসি, এবং তখন প্রিমিটিভ টেকনোলজি ছিল, মানে আপনার ব্রাশ ফায়ার করে কামানে ফায়ার করে বিভিন্ন আমেরিকাতে তারা উঠতে পারতো না। ফ্রান্সের প্রায় অর্ধেক পুরুষ মারা যায়। তাহলে এই দুই দেশের মধ্যে এত যুদ্ধ হয়েছে, আপনাদের দুটো উদাহরণ দেশ দেওয়ার সম্ভব আপনাদের, কিন্তু কোন ফরাসিকে জার্মান ভাষা ঘৃণা করতে দেখা যায় না, কোন জার্মানকে ফরাসি ভাষা ঘৃণা করতে দেখা যায় না। তারপর ভাষা সেটা এখনো সেটা কথাও বলে। জার্মান সার্কেলের মতো লোক জার্মানি থেকে পড়াশোনা করেছেন, যার কারণ জার্মানিতে তার বড় গুরু হাইডেগার। এখন জার্মানির লোকেরা আইসা প্যারিসে বসে সবসময় ফ্রেঞ্চ শিখতেছেন, তাদের গুরু হয়তো ক্লদ দে লিস্ট্রস অথবা জাক লাকা অথবা কেউ এরকম অথবা মিশেল ফুকো। এই যে পরস্পরের মধ্যে কোন রকমের প্রতিযোগিতা আছে, কিন্তু ঘৃণা নাই। আর একটা তথ্য আমি ফ্রান্স ফার্মের বই পড়ে জানলাম যে পাকিস্তানি সেনারা বাংলাদেশের নারী দর্শন করেছে যুদ্ধের সময়, এবং তারা অন্যান্য আলজেরিয়াতে করেছে, কিন্তু ফ্রান্সের লোকেরা জার্মান মেয়েদের, জার্মান সৈনিকেরা দখলকৃত ফ্রান্সের মেয়েদের করেছে, এমন কোনো ঘটনার রিপোর্ট পাওয়া যায় না। অন্তত ফ্রান্স মানবতা রেচেল অফ দ্য আর্থ বইতে কথা লিখেছে, কলোনিয়াল ওয়ার্স এন্ড মেন্টাল ডিসঅর্ডার নামক পঞ্চম অধ্যায়ে। এই জন্য অনেকগুলো ব্যাপার এখানে আছে। ইংরেজদের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র যাকে বলা হয় এটা যোগাযোগের নয়, এটা হচ্ছে প্রভুত্বের এবং গোলামী। আমাদের দেশগুলিকে তারা যে নিম্নমানের মনে করেছে এবং মনে করছে আমাদের তাদের ভাষা শিখে তারা শুল্ক করছে, যে কথার নাম হচ্ছে সিভিলাইজিং মিশন। এটা ফরাসি থেকে অনুবাদ হয়েছে ইংরেজিতে। তার মানে তারা প্রথমে ধর্ম শেখাবে,
এবং আস্তে আস্তে ভাষাটাকে ধর্মটা শেখাতে পারে না, কিন্তু ভাষাটা শেখাতে পেরেছে। তার মজা হচ্ছে কি, তারা চলে যাওয়ার পর ওই ভাষাটা আমরা আপন প্রাণে আপন কারণে আঁকড়ে ধরেছি আমাদের বিভিন্ন শ্রেণী। যে জিনিসটা আমরা প্রায় বলি ডিভাইড এন্ড রুল, এটা সব কলোনিয়াল শক্তি প্রয়োগ করেছে আমাদের এখানে। ডিভাইড এন্ড রুল বলতে আমরা সাধারণত যেটা মনে করি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ হয়, এটাকে কাজে লাগিয়েছে ইংরেজরা। কিন্তু সবচেয়ে বড় যেটা কাজে লাগিয়েছে, যেটা এখন ভুলে যেতে খুব তৎপর, সেটা হচ্ছে বড় লোক ছোট লোক ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করা। এই ডিভাইড এন্ড রুল হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিভাইড এন্ড রুল, যে কারণে ইংরেজি যারা জানে এবং ইংরেজিতে যারা হয়েছে ম্যাকলের ভাষায়, দে আর ইন্ডিয়ান ইন কালার এন্ড ব্লাড, বাট দে আর ইউরোপিয়ান or English in taste, in opinion, in morals and in whatnot. এগুলি থেকে যদি আমরা চিন্তা করি, দেখা যাবে ইংরেজরা চলে যাওয়ার পরেও আমাদের দেশে ইংরেজি ভাষা রয়েছে, ফরাসি উপনিবেশ রয়েছে, ফরাসি ভাষা রয়েছে, পর্তুগিজ উপনিবেশ রয়েছে, আফ্রিকায় রয়েছে। আফ্রিকা প্রায় সব দেশে কলোনি হয়ে গিয়েছিল। সেখানে নবুকির যে উদাহরণ, দ্বিতীয় নাম বইটাতে সাবহেডিং, তাতে বলতে যে আফ্রিকার সাহিত্যে এই বিদেশি ভাষা কিভাবে কাজ করছে। নবুকির বক্তব্য হচ্ছে একটা তাদের এনসাইক্লোপিডিয়া বেরিয়েছে ইংরেজি সাহিত্যে, সেটা এক নম্বর লেখা হচ্ছে চিনোয়া আচেবে। তো চিনোয়া আচেবে কি নাইজেরিয়ার সাহিত্যে, আফ্রিকান সাহিত্যে, না ইংরেজি সাহিত্যের একজন সেরা উপন্যাসিক? নবুকির বক্তব্য হচ্ছে উনি ইংরেজি সাহিত্যের লোক। তো আমরা এইটাকে আফ্রিকান সাহিত্য বলা হচ্ছে কেন? তাদের কনফারেন্স হয়েছিল 1968 সনে, নাম ছিল কি, যে আফ্রিকার নাম হয়েছিল মানে আফ্রিকান লিটারেচার অফ ইংলিশ এক্সপ্রেশন। এবং নবুকির কথা যদি আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি, তাহলে দেখা যাবে ধরেন সালমান রুশদি কি ইংরেজি সাহিত্যে না ভারতীয় সাহিত্যে? আপনি যদি মনে করেন সালমান রুশদি যে ভাষা লেখেন, তার বাড়ি জন্ম যেখানে হোক না কেন, এটা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। আমি এটা নিয়ে তর্ক করবো না, তার লেখার বিষয়বস্তুকে আমি ভাষার কথাই বলছি। অনুরূপভাবে যেমন জেমস জয়েস ইংরেজি সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক গত শতাব্দীর। তিনি জন্মে সূত্রে আইরিশ, এবং তিনি অনেক সময় আইরিশ যে ইংরেজদের দ্বারা কলোনাইজ হয়েছে এই জন্য প্রতিবাদ স্বরূপ তিনি ইটালিতে চলে গিয়েছিলেন এবং ইটালিতে তিনি বহুদিন লিখতেন। তারপরে তিনি আবার ফিরে এসেছেন ইংরেজি থেকে, দুমড়ে মুচড়ে গেলে মিশিয়ে তিনি অনেক ধরনের ক্যারেক্টার করেছেন, যেহেতু প্রতিভা আছে। কিন্তু তার যিনি লিখেছেন শেষ পর্যন্ত ইংরেজি সাহিত্যে, ইংরেজি সাহিত্যের সীমাকে তিনি প্রসারিত করেছেন। তার নিকটতম তুলনা হতে পারে আমাদের বাংলা সাহিত্যের জন্য কমল কুমার মজুমদার, কিন্তু এটা ইংরেজি সাহিত্য রয়েছে। এখন সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশে যারা ইংরেজিতে লিখছেন তারা ইংরেজি সাহিত্য লিখছেন, যেমন আমাদের কায়সার হামিদুল হক। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেই বিশ্ববিদ্যালয়ের তিনি ইংরেজিতে লেখেন, বাংলাতে লিখতে পারেন না, তারা এক দুই ভাষাতে লিখতে পারেন, কিন্তু ওনার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। উনি যেটা লিখছেন সেটা হবে ইংলিশ লিটারেচার বাট বেসড ইন বাংলাদেশ। এই জন্য উনি লিখছেন স্ট্রিট কি যেন পোয়েট্রি অন দ্য স্ট্রিটস অফ ঢাকা, এরকম একটা বই আছে তার। ঢাকার রাস্তায় বসে সাহিত্য লেখা যায়। কিন্তু কখন আমি গোটা জাতি নিয়ে চিন্তা করব, আমাকে দেখতে হবে যে এই দেশে শিক্ষার প্রসার কেন হচ্ছে না। শিক্ষা যদি আপনি প্রসার করতে চান তাহলে আপনি কোন ভাষায় করবেন? আমি সাহিত্য ছেড়ে একটু শিক্ষার বিষয়ে আসছি। যদি দেশের সকল মানুষকে শিক্ষা দেওয়া আমাদের অধিকার, যেমন স্বাস্থ্যের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার 1978 সনে আলমা আতা সংশোধনে গৃহীত হয়েছিল, কিন্তু সেটা দিয়ে আমরা কান দিয়েছি প্রায় 50 বছর হচ্ছে না। তাই শিক্ষা সবার অধিকারে জাতিসংঘে স্বীকৃত হয়েছে, শিক্ষা ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, ইউনেস্কো স্বীকৃতি করেছে, কিন্তু বাস্তবে হয়েছে কি? আমরা সেটার অধিকার হিসেবে দিই না। অধিকার হলে আমাদের জিজ্ঞাসা করতে হবে প্রত্যেকে মাতৃভাষা শিক্ষার অধিকার আছে না যে কোনো ভাষা শিক্ষার অধিকার আছে? রাষ্ট্র যখন আমরা স্বাধীনতার সংগ্রাম করলাম তখন ধরে নিলাম ইংরেজ শাসনের অবসান হয়েছে, কিন্তু ইংরেজি শাসনের তো অবসান হলো না কেন? এই কথা উপলব্ধি করেই ইংরেজিতে একজন পুরস্কার প্রাপ্ত উপন্যাসিক হওয়ার পরেও জেমস নবুকি হঠাৎ মনে করলেন তিনি তার বাপের নামে লিখবেন। তার বাপের নাম তিউকো এবং তার ছেলের নাম তাই ওয়া নবুকি হয়েছে, তিনি নবুকি ওয়া তিউকো অত বংশগত নাম ব্যবহার করা শুরু করলেন। এটা হচ্ছে প্রতীকী। আমি এই জন্য বলবো যে আমাদের দেশে যদি আমরা ভাষার রাজনীতির কথাটা বলি, অনেকগুলো রাজনীতি আছে। ভাষার ভিতরে আমি অনুবাদ করবো, অনুবাদের ভাষাটা কেমন হবে, এইসব প্রশ্ন না গিয়ে আমাদের প্রথমে বলতে হবে যে দেশীয় ভাষা বলতে যেগুলিকে বোঝানো হয় সেগুলি ছাড়া
শিক্ষার প্রসার হবে কিনা। যদি হতো তাহলে ইংরেজ আমলের শেষে এই বঙ্গদেশে 6 জন মাত্র লোক কেন সাক্ষরতা সম্পন্ন হলো। এমনই যে আমরা চাই 100 জন সাক্ষরতা জ্ঞান সম্পন্ন হয়। জাতিসংঘের যে ন্যূনতম নির্দেশ, ইউনেস্কো বলেছে জাতীয় আয়ের 6% যদি খরচ না করেন তাহলে নিরক্ষরতা দূর করা যাবে না। যে সমস্ত দেশ দ্রুত নিরক্ষরতা দূর করার চেষ্টা করেছে, আমি অক্ষর জ্ঞানকে শিক্ষার সাথে সমার্থক মনে করছি না। উদাহরণস্বরূপ বলছি যে যদি আপনি মানুষকে নাম দস্তখত শেখাতেও চান তাহলে এই পরিমাণ টাকা পয়সা খরচ করা দরকার, কিন্তু আমরা কখনোই সরকার 2 ভাগের বেশি খরচ করি না কার্যক্ষেত্রে। তাহলে এইখানে একটা আমি বলবো না অভিনয় আছে না আমাদের, এই যে মানুষ মুখে একটা মনে একটা, এখন আমার নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে। আমরা বলছি যে আমরা শিক্ষার বিস্তার চাই, আমরা জাতীয় স্বাধীনতা চাই, কিন্তু আমরা টাকা বরাদ্দ করছি না। আমাদের 100 টাকা খরচ হচ্ছে তার 6 টাকা খরচ করার কথা ছিল, আমরা 2 টাকা খরচ করছি। তাহলে বাকি 4 টাকা অন্য কোথাও খরচ করছি, সেটা থেকে টানছি না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষা যদি সার্বজনীন করতে চান, আপনার দেশীয় ভাষা শিক্ষাদানের যে বিকল্প নাই, এটা বাংলাদেশের নয় সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। এটা নতুন করে প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। আমাকে নতুন করে বলতে হবে না পৃথিবী গোল, নতুন করে বলতে হবে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা যদি প্রমাণ করতে হয় প্রমাণ করা যাবে, কিন্তু আমার 2 মিনিট সময় লাগবে যদি এটা প্রমাণ করতে হয়। যেহেতু 2 মিনিট সময় আর নাই, আমি এটা প্রমাণ করার বৃথা চেষ্টা ছেড়ে দিলাম। বিশ্বে যদি বাংলাদেশকে আপনি একটা মোটামুটি সম্মানজনক দেশ হিসেবে দাঁড় করাতে চান, আপনার বাংলাদেশের 100% লোককে শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত নয়, যেটা বলা হয় মৌলিক বা বুনিয়াদী শিক্ষা, ওইটুকু শিক্ষা দিতে হবে। সেটারও পৃথিবীব্যাপী প্রমাণিত অভিজ্ঞতা হচ্ছে 10 বর্ষ 12 বছরের স্কুলিং ছাড়া তাকে কোনো পেশাগত শিক্ষা বলতে যাওয়াটা হলো অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমরা সেটাই করছি, এবং ওই পর্যায়ে আপনি এটাই বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্ডারগার্টেনের প্রভাব এত বাড়লো এবং সবগুলো ইংরেজি মিডিয়ামে হলো। আপনি যদি এই জিনিসটা চিন্তা করতে না পারেন, তাহলে আপনি শেখ হাসিনার রাজত্ব বুঝতে পারবেন না। আমি শেখ হাসিনার রাজত্ব মানে অলিগার্কি, শেখ হাসিনার রাজত্ব মানে ডেসপোটিজম। তো অলিগার্কি আর ডেসপোটিজম মানে ডেথ অফ ডেমোক্রেসি। এগুলো আমরা কিন্ডারগার্টেনে করেছি। কিন্ডারগার্টেন যে ইংরেজি, আজকে বাংলাদেশ সর্বত্র ইংরেজি মিডিয়াম কিন্ডারগার্টেন আইন করে বন্ধ করে দেওয়া উচিত। হাই স্কুলে কেন ইংলিশ মিডিয়াম থাকবে? যারা ইংরেজি পড়তে চায় তাদের বিশেষ প্রয়োজন, তারা স্পেশাল স্কুলে পড়বে। কিন্তু আপনার মায়ের ভাষা বাংলা, দেশের ভাষা বাংলা, আপনি পড়াশোনা করবেন বাংলা, ইংরেজি ভাষা শেখাতে কোনো আপত্তি নেই। কিন্তু দেশীয় ভাষায় শিক্ষার মাধ্যমে এটা দুটো কারণ আছে। আপনার দেশের সাহিত্য বিকশিত হবে কিভাবে? এই অনুষ্ঠান যেখানে করেছি ইউকের জন্য ইংরেজি বই ছাপে, এখন থেকে বাংলা বইয়ের দিকে আসতেছে না, এগুলো ভালো, ইংরেজি বই থেকে আসছে। এগুলো দেখা ছেলেগুলো সেপাই নিয়ে আলোচনা হয়েছে, আজকে মনোজগতের বিউনিট নিয়ে আলোচনা হচ্ছে। দেশীয় সাহিত্য যদি বিকাশ না হয় তাহলে আপনার দেশে শিক্ষা বিস্তার হবে না। এবং আবার এটা পরস্পর মুরগি আর না ডিম আগে আমি বলতে পারবো না, কিন্তু কোন এক জায়গায় শুরু করতে হবে আমাকে। ডিম দিয়ে শুরু করেন, যদি সাহিত্য না হয়, দেশের মানুষ বলে কি আপনি বাংলা মিডিয়াম করার বিরুদ্ধে আপত্তি নেই, বাংলাতে বই নেই। আর এই যে অনুবাদ করলে, যে অনুবাদ আমি করেছি, অনুবাদ অনেক ত্রুটি বের করতে পারি, মানে গুলোর ব্যবহার এত বেশি যে এটা ঠিক বাংলা মনে হয় না, বরং ইংরেজি বোঝা যায়, বাংলা বোঝা যায় না। কিন্তু তারপর আমি উৎসাহিত করবো এই কারণে, এই যে একজন করলে আরেকজন আরেক উন্নতি করার সুযোগ পাবে। একটা খসড়া ড্রাফট হলো আমাদের, কি করে বাংলায় লিখতে হবে আমি প্রথম উদাহরণ দিয়েছি। ডিকলোনাইজিং দ্য মাইন্ড কে আমরা করেছি মনোজগতের বিপরিবেশন। তো এটা এইটুকু ইংরেজি কম কঠিন নয়, বিপরিবেশন করা যায়। এটা হচ্ছে পরাধীনতা থেকে মুক্তি লাভ করা। আমরা উপনিবেশন মানে হচ্ছে পরাধীনতা বন্ধনে আবদ্ধ হওয়া। যেহেতু আমি অক্ষরত্ব অনুবাদ করতে চাচ্ছি, ফলে আমার অনুবাদ পড়া যায় না। আমাদের দেশে যে অনুবাদ চলছে, অনুবাদের বই কেনা এত সুপাঠ্য হয় না, কারণ কিছু মনে যদি না করেন আমরা বাংলাটাও শিখি না। এখানে আলোচনা করেন ছাত্র ছাত্রী এবং শিক্ষার্থী, এখানে সমস্ত ছাত্র ছাত্রী কথার মধ্যে যে একটা বৈষম্য আছে, ছাত্রী বাদ দিয়ে শুধু ছাত্র, এটা একদম বিলকুল সত্য কথা। কিন্তু শিক্ষার্থী কথাটাও বাংলা স্বাভাবিক নয়, এটা দুঃখের বিষয়। এটা হচ্ছে বাংলা, আমি আগে থেকে অর্থাৎ কৃত্রিম সংস্কৃতিমূলক বাংলা যে চালু করার চেষ্টা করছি, এর মধ্যে হচ্ছে বাংলা ভাষা স্বাভাবিক হচ্ছে না। যেমন আপনি বলবেন আমি ক্লান্ত হয়েছি, এটাও বাংলা। আমি হয়রান হয়েছে, এটাও বাংলা। কোনটা আপনি বেছে নেবেন? আপনি বলবেন ধন্যবাদ, আমি বলবো শুকরিয়া। এখন আপনি আমাকে কোনো মূল্যবাদী বলবেন, এইভাবে কিন্তু বাংলা ভাষা চলবে না।
তো চলবে কোনটা, যেটা সহজ করে চলবে সেটাই। শুকরিয়া কথাটা আরবি সূত্রে আছে, শুকরিয়ার মূল কথা হচ্ছে সুকর, যেটা ইংরেজি সুগার, এটা আরবি সূত্র হচ্ছে চিনি। তোমার মুখে চিনি পড়ুক, কত সুন্দর কথা। আর ধন্যবাদ আসছে কোথা থেকে? তোমার ধন হোক। ধন্যবাদ মানে হচ্ছে তুমি বড় হও, তোমার পয়সা হোক। তো এটা বিভিন্ন সমাজ থেকে উৎপত্তিগুলো বাদ দিতে চলবে না আমাকে। যে ভাষার এইটা হলো ইংরেজিতে রেজিস্টার, আপনার নানা প্রকারের রেজিস্টার থাকে ভাষায়। আমরা বলি যে শিশু মুসল ভাষা, আমার কথা মানে রবীন্দ্রনাথ এখন বহু সময় বলেছেন মেয়েলি ছড়া, মেয়েলি ছড়া কি জিনিস? অর্থাৎ যে কথা দেশের মানুষ হাজার বছর ধরে বলে আসছে, মুখে মুখে বিবর্তিত হতে হতে নুড়ি পাথরের মতো মসৃণ হয়েছে, সেটাই হচ্ছে দেশীয় ভাষা। আমাদের ভাষার মধ্যে দুটো বিপর্যয় হয়েছে। এখন আমরা ইংরেজি দাসত্ব করেছি, আর এখন বাংলা করতে গিয়ে যে বাংলা লিখছি এটা ইংরেজির চেয়েও খারাপ। তো মানুষ মনে করে এই তুলনায় ইংরেজি ভালো। যদি যে বাংলা পড়ে বোঝা যায় না, বলে ইংরেজি বোঝা যায়, তাহলে সেটা চাইতে আমাদের মনে হয় ওই ইংরেজি পড়াই ভালো নয় কি? প্রায় লোকে এটা বলে বরং ইংরেজি পড়ে বোঝা যায়। কারণ মস্কো থেকে যতগুলো অনুবাদ হয়েছে, কার্ল মার্ক্সের ক্যাপিটাল সূত্র, এগুলো পুরোটাই বোঝা যায় না। কারণ যারা এগুলো অনুবাদ করেছেন তারা রুশ জানতে পারেন, কিন্তু বাংলা জানেন না। আমি ধরে ধরে বলছি, আমি ধরে ধরে বলতে পারবো এরকম হচ্ছে কেন? হয়তো বাংলাটা আমরা ঠিকভাবে শিখছি না, এবং এটা শেখার কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করছি না। বাংলায় শিখতে যেহেতু প্রমোশন পাওয়া যায় না, বাংলা লিখতে যেমন কোনো খ্যাতি হয় না, তাহলে বাংলা লিখবো কেন? নবকবি বলছেন যে 1986 সাল থেকে যে আমি এখন থেকে আমি বিউপ ভাষা লিখবো, পত্রিকা লেখা শুরু করি। সেই পত্রিকা একসময় ছাপা হতো, এখন সেটা অনলাইনে বের হয়। তার মানে হচ্ছে কি, আফ্রিকাতে যত ভাষা আছে, তিনি বললেন আমাদের ভাষাগুলিকে এত সহজ করে কলোনিয়াল করার পরেও হত্যা করা যায়নি। কিন্তু আমেরিকার কথাই ধরেন, উনি বলে আমেরিকা ইউরোপীয়রা কিন্তু স্বেচ্ছায় তারা নিজেদের ভাষাগুলো সেখানে রক্ষা করেছে, ইউরোপীয় ভাষাগুলো। যেমন আপনারা জানেন কানাডায় ইংরেজিও আছে, ফরাসিও আছে, আর দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ আছে, যেখানে দরকার পর্তুগিজ আছে, ফরাসি আছে, এবং ব্রাজিলের মধ্যে পর্তুগিজ আছে, সারা ওগুলি ঠিকই আছে। কিন্তু আফ্রিকানদের ধরে নেওয়া যাদের হয়েছিল তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এমন যে মাকারের বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি, মাকারের কলেজে, এবং তিনি তার স্কুলে বলছেন তাদেরকে তুমি গাধা বলে, তাদেরকে খুব ভদ্রলোক বলে, বিশ্ববিদ্যালয়ের মানুষ কিছু বলে নাই, ওদের পাছার কাপড় খুলে তারপরে তিনটা করে ব্যাগ মারা হতো যদি মাতৃভাষায় কথা বলতো। আচ্ছা, আমাদের এখানে দেখেছি, আমি একবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চাকরি করতাম 2001 সালে। আমি ওখানে গেলাম, ওখানে রেজিস্ট্রার ছিলেন সেই সময়, আমি এক বছর চাকরি করেছি। এই বারান্দায় ছেলে মেয়েরা বাংলায় কথা বলছে, তিনি কানে ধরে ছাত্রদেরকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাগ করে বলছেন, এইবারে তোমরা বাংলায় কথা বলছিস কেন? তিনি উঠে কিন্তু বাংলায় বলছেন। ভাবছিস আমাদের মাস্টাররা ভালো ইংরেজি জানেন না, হ্যাঁ জানেন না, আমাদের একদম পাছা লাল করে দিত। এইটা হচ্ছে মনোজগতের পরিবেশ, এইটা হচ্ছে পরাধীন মানসিকতা। এর মধ্যে আছে একটা শ্রেণী বিদ্বেষের কথা আমরা বলতে চাচ্ছি না, আছে আমাদের প্রায় যখন ইংরেজি জায়গায় বাংলা জাতীয় শিক্ষার মাধ্যম হবে কিনা, তখন একটা প্রশ্ন আসে আঞ্চলিক ভাষাগুলো কি হবে, বিশেষ করে যারা আদিবাসী এবং ক্ষুদ্র জাতি বলা হয় তাদের কি হবে। এগুলো সবই গুরুত্বপূর্ণ এবং বৈধ প্রশ্ন, কিন্তু মূল প্রশ্ন থেকে দৃষ্টি সরাবার জন্য আমরা নানা গল্প বলি। মূল প্রশ্ন হচ্ছে আমাদের না বেশি বলবো না, বেশি না বলাই ভালো। তসলিমে আপার হয়েছে মানে শ্বাস সংকট, আমাদের শ্বাস সংকট। আমার তো ওষুধ নাই, আমি শেষ করে কথাই। নবী ওয়াকিল বইগুলো সার্বজনীন অনুবাদ হয়েছে। উনি বললেন আমি ইংরেজি বিরোধী নই, আমি ইংরেজি বিরোধী নই, বাবার বলছি তাহলে পৃথিবীতে নানা ভাষা আছে। আমার মূল বক্তব্য শেষ করে আমি একটা হচ্ছে ভাষার আগে কঠিন সংস্কৃতির কথা বলি, উচ্চাবচতা। উচ্চাবচতা মানে ইংরেজি বলে হায়ারার্কি। ইংরেজি বড় ভাষা, ফরাসি বড় ভাষা, জার্মান বড় ভাষা, বাংলা ছোট ভাষা, উর্দু ছোট ভাষা, অমি আরো খারাপ ভাষা। এই সমস্ত কথা যদি বলি তাহলে এটাকে বলে হায়ারার্কি। কিন্তু পৃথিবীতে মানুষ তো একজনের পক্ষে তো সব ভাষা শেখা সম্ভব না, সব জ্ঞান আমার ভাষায় আছে এটা মনে করা হচ্ছে। আমি বলি এই উচ্চ মন্যতা, এই কমপ্লেক্স আসলে হীনমন্যতাই। তাহলে নানা জাতির ভাষার মধ্যে যোগাযোগ হবে, এটার নাম হচ্ছে নেটওয়ার্কিং। এর মধ্যে কোনো উচ্চ ভাষা নেই, সব ভাষাতে আছে। এক ভাষা থেকে আরেক ভাষা যোগাযোগের মাধ্যম হচ্ছে অনুবাদ, তর্জমা। এক সময় তর্জমা করা পাপ মনে করা হতো। আপনারা জানেন 16 শতাব্দীতে 1536 সালে উইলিয়াম টিন্ডেল বলে এক লোককে, উচ্চারণটি বই করতে পারছিলেন টিন্ডেল,
TYNDA বলে থাকে। এই ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছিল ইংল্যান্ডে। তার অপরাধ কি ছিল? তিনি বাইবেল ল্যাটিন থেকে ইংরেজি অনুবাদ করেছিলেন। মানে ইংরেজি ভাষায় জ্ঞান চর্চা করা যায় না, ইংরেজি তো অশ্লীল ভাষা, ইংরেজরাই বলতো। ফরাসি ভাষায় আসেন শব্দ দর্শকদের মাঝামাঝি দেখাতে মতো লোক, যে তিনি অ্যাপোলজি করে বলছেন যে কেন আমি এটা ফরাসি ভাষায় লিখছি, দেশের বেশি মানুষ বুঝবে বলে। আর ল্যাটিন ভাষা দেখাটা ছিল নিয়ম। অথবা নিউটন নামক যে বিখ্যাত পণ্ডিত ইংল্যান্ডের, উনি ল্যাটিন ভাষাতে লিখেছেন, বইয়ের নাম ফিলোসফিয়া, ওই ন্যাচুরালিস্ট, ম্যাথমেটিক্যাল ন্যাচুরালিজম লিখেছে। এই সমস্ত ভাষা আমরা সবাই জানি। আর আরো পিছনে যারা 200-300 বছর আগে ইতালিতে টস্কানি অঞ্চলের কবি ছিলেন দান্তে। দান্তে সাহেব যখন তার টস্কানার আঞ্চলিক ভাষা লেখা শুরু করলেন, ল্যাটিনে না লিখে, উনি বলেন আমি ল্যাটিন লিখতে পারি, ল্যাটিনে অনেক লিখেছেন উনি। টস্কানার ভাষা লেখো, তখন তার বন্ধুরা তাকে পরামর্শ দিল তোমার এই লেখা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, তুমি অমরত্ব লাভে বঞ্চিত হবে। উনি বলেন না, আমার মাতৃভাষা হচ্ছে উলগ্ন একটা প্রাণী, ছাগল দেখে বলে ছাগলের ওলানের মতো, তোমরা ল্যাটিনে লেখো, আমি কিন্তু আমার এই মাতৃভাষার এক্সপ্রেশনের থেকে ধার করে আমি এই দুগ্ধ পান করতে চাই। এটা দান্তের বিখ্যাত কবির কথা, তিনি ডিভাইন কমেডি এবং অন্যান্য বই লিখেছেন। আমি এই জন্য বলছি যারা দেশীয় ভাষায় সাহিত্য চর্চা করেছেন ইউরোপে থেকে, এখন তারা অমর হয়েছেন। আর যারা ল্যাটিন বলছেন তারা ভালো, তারা বুক সাথে আছে। আমাদের দেশে এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা সংস্কৃতে লিখবেন নাকি পালিতে লিখবেন না বাংলা লিখবেন, ব্যাপারটা তা নয়। ইংরেজরা মাঝখানে এসে বললো কি, ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল আগে সংস্কৃতে, তখন তারা যে প্রথম যে টাকা বন্টন করা শুরু করলো 1813 সনে টেক্সট বুক বোর্ডের জন্য, তারা যে 10 লাখ রুপিস দিয়েছিল বা 1 লাখ পাউন্ড বিনিময়ের হার এই অনুসারে, সেটা খরচ করবে কোথায়? আরবি বই, সংস্কৃত বই এগুলি ছাপানোর জন্য। পরে রাজা রামমোহন রায় চিঠি লিখলেন লর্ড অ্যাডভার্সকে, এই সূত্রে টাকা পয়সা নষ্ট করেন না, এগুলো আপনার ইংরেজি ভাষার পেছনে ব্যয় করেন। এবং সেই ক্রমে আমরা দেখলাম জিনিসটা একদিনই করে না, ইংরেজরা 80 বছর অপেক্ষা করেছে ফার্সিকে বাদ দিয়ে ইংরেজি করার জন্য। কিন্তু এখন 80 বছর হয়ে গেছে ইংরেজরা চলে যাওয়ার পর। এখন আমি জানি দুর্জনের ছলের অভাব হয় না, আমাদেরও ছলের অভাব হয়নি। আমাদের ছল ছিল কি, আমরা দক্ষিণ ভারত যেমন হিন্দিকে নেবে না, তারা ইংরেজি পছন্দ করে। উত্তর ভারত হিন্দি নাম, কিন্তু উত্তর ভারত নিজেও হিন্দি নেয় না, তারা ইংলিশ করতেছে এখন, সেখানে ইংরেজি জয় জয়কার। ভারতের ট্র্যাজেডিটা দিয়ে আমাদের অবস্থা বোঝা যায়। পাকিস্তানে কি হয়েছে, আমাদের কি হয়েছে, শ্রীলঙ্কা কি হয়েছে, তা বোঝার জন্য ভারতই যথেষ্ট উদাহরণ হিসেবে এটা দিয়ে শেষ করি। ভারতের ভারতের ট্র্যাজেডি কি, ইন্ডিয়ান লিটারেচার বলে কোনো লিটারেচার নেই। ইন্ডিয়া ইজ লাইক আফ্রিকা, পুরো একটা মহাদেশ। অনেক আফ্রিকা যেমন অনেক ভাষা, একটা যেমন আফ্রিকা 17টা ভাষা, যে দুই একটা বড় ভাষা, এই যে কিকু, ইগবো, আচ্ছা তারপরে আছে এই যে হাউসা, কিসওয়াহিলি, উনি কিসওয়াহিলি মানে তো লিখতে পারেন, আমরা যেটা সোয়াহিলি ভাষা বলি, সোয়াহিলি ভাষার একটা শব্দ আমাদের এখানে আছে সাফারি শার্ট, এটা আরবির কাছে গেছে, মানে সফরে যাওয়ার সময় যে শার্ট পরে জিওগ্রাফিটা যেটা পড়তেন ওটা হলো সাফারি শার্ট। এগুলো সোয়াহিলি শব্দ আসছে, সোয়াহিলি আরবির মধ্যে কাছাকাছি। এর কাছে আমহারিক আছে ইথিওপিয়া। আফ্রিকাতে কত ভাষা, অত মনে করা হচ্ছে যে গোটা আফ্রিকাতে একটি ভাষা। এর উপরে আমি ইউটিউবে একটা কোর্স পড়াতে দিয়েছি আমাকে, নাম হচ্ছে ট্রান্সলেশন। তার পুরো দিয়ে লিখছে পার্সিয়ান, আরবিক এন্ড ইন্ডিয়ান লিটারেচার। আমি জিজ্ঞাসা করলাম ইন্ডিয়ান লিটারেচার কি জিনিস, আর বলতে পারেন না ইন্ডিয়ান লিটারেচার মানে ইন্ডিয়ান লিটারেচার বলে তো হইতো, বলে না। তাই আমি ধরে নিয়েছি ইন্ডিয়ান লিটারেচার মানে এখনো সংস্কৃত, আমি তো হিন্দি বলবো না। অর্থাৎ ইন্ডিয়াতে 17টা লিটারেচার, বেঙ্গলি ইজ অলসো ইন্ডিয়ান লিটারেচার। এইভাবে আমরা নানা জায়গায় একটা বন্ধনের মধ্যে পড়েছি। হিন্দির ভয়ে আমি ইংরেজি নিচ্ছি দক্ষিণ ভারতে। আমরা পাকিস্তানে মনে করেছিলাম কি, সিএসপি পরীক্ষা যারা দিবে তারা কি করবে, উর্দুতে দিবে না, যে ইংরেজি দয় দাও আমাদের জন্য, আমরা তো উর্দুর সাথে পারবো না। এখন বাংলাদেশে কাজটা আপনি প্রতিযোগিতা করছেন। ভারতের সমস্যা হলো, ভারতে বলা হচ্ছে দেয়ার ইজ নো অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সর্বভারতীয় কোনো ভাষা নেই। এখন বলা হচ্ছে সর্বভারতীয় একটাই ভাষা আছে যেটা উত্তর এবং দক্ষিণ ভারতকে যুক্ত রাখতে পারে। একসময় প্রস্তাব হয়েছিল ওইটা হবে হিন্দুস্তানি। মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু এবং অন্যান্য সকলে বলেছিলেন আমরা হিন্দুস্তানি করব। মহাত্মা গান্ধী ভাষাতে গুজরাটি, কিন্তু তার পোশাক গুজরাটিতে লিখেছে। গান্ধী ইংরেজি লিখতেন খুব সুন্দর, কিন্তু তিনি গুজরাটিতে সব লিখেছেন। এই যে হরতাল কথা বাংলায় এসেছে গুজরাট থেকে, গান্ধীর একটু আগে এসে ধর্মঘট ইত্যাদি। এবং গান্ধীর যে বই যেটা অটোবায়োগ্রাফি যার নাম সত্যের প্রয়োগ, এটা কিন্তু গুজরাটি ভাষাতে লেখা। এমনকি তার হিংসরা গুজরাটি ভাষাতে লেখা।
সেগুলি পরে অনুবাদ হয়েছে। আমি এগুলো অনুবাদ ছাড়া সারা পৃথিবীর ভাষার সাথে সংযোগের কোনো পথ নেই। আমরা যদি সত্যিকারের পথ নিতাম, সিরাতুল মুস্তাকিম নিতাম, আমরা আমাদের ভাষা শিখবো, আমাদের ভালো জিনিস ইংরেজিতে অনুবাদ করতে চাই, ইংরেজরা করবে, ইংরেজির সমস্ত সাহিত্য আমরা বাংলায় অনুবাদ করবো। এটা করা সম্ভব। এক নিকটতম উদাহরণ হচ্ছে জাপান। জাপান ইংরেজি গ্রহণ করেনি, এখনো জাপানে আপনি দেখবেন নবম শ্রেণী পর্যন্ত ইংরেজি পড়ানো হয়। ভিয়েতনামের মতো দেশ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কখনো ইংরেজি স্পর্শ করে না বা ফরাসি স্পর্শ করে না। আমরা সেক্ষেত্রে উদাহরণ থেকে শিখতে পারি না। ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা শুধু ইংরেজি পড়ে না, তারা ইংরেজি পড়াশোনা আরো দুটি ভাষা শেখে। তো আপনি নিজের ভাষা, নিজের যে ভাষার মধ্যস্থতায় আপনি শিখবেন, সেটা নিজের ভাষা হবে। যার যেটা মাতৃভাষা সেটা হবে। আমাদের দেশে সম্ভব, গারো, সাঁওতাল, চাকমা সবার জন্য নিজ মাতৃভাষায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করা সম্ভব। এটা মোটেও অসম্ভব নয়। হ্যাঁ, বলতে পারেন তাতে অর্থ বিনিয়োগ করা লাগবে, সম্পদ বিনিয়োগ করা লাগবে এবং কিছু সময় লাগবে। সেটা আমরা দিয়েছি। স্বাধীনতার পরে আমাদের ৭৮ বছর কেটে গেছে। আমাদের এখানকার কনফিউশন আছে, লোকে মনে করে যে ১৯৪৮ সালে আমরা স্বাধীন হইনি, পাকিস্তানের সাথে আমরা পাঞ্জাবরা হেরে গিয়েছি, তাহলে আমরা স্বাধীন হইনি, এটা বলা ঠিক নয়। এখন আজকাল এই জন্য বলছি যে আজকাল দ্বিতীয় স্বাধীনতার কথা একটা বলছে না ২০২৪-এ, এটা তাহলে তৃতীয় স্বাধীনতা বলেন, দ্বিতীয় কেন? আসলে স্বাধীনতা মানে ইংরেজ যাওয়ার পরে যে স্বাধীনতা, তারপরে তো আপনার ভাষা পরিবর্তন কোনো অসুবিধা নেই। এমনকি বহু নিন্দিত পাকিস্তান সরকারের পক্ষে একটা কথা বলতে হবে, তারা পূর্ব বাংলার ভাষা হিসেবে বাংলাকে কখনো স্বীকার করেনি। সর্ব পাকিস্তানের ভাষা কি হবে, এই প্রশ্নে তাদের সাথে দ্বিমত ছিল। এই যে নিজের পক্ষে যুক্তিকে টেনে নেওয়ার জন্য মানুষ যে কুযুক্তির মানে সঞ্চার করে, এটা তো দুর্জনের ছলের অভাব না থাকে। আরেক উদাহরণ, এখন আমি আমার কথার উদাহরণ দিয়ে বলছে আমাদের বন্ধু শিল্পী রহমান, বইয়ের অনুবাদ হিসেবে তাকে অভিনন্দন জানাতে হয়, কিন্তু তার বলে যে আমার একটা উক্তি উনি উচ্চারণ করেছেন, কথাটা ঠিকই। আমি বলেছিলাম বিদেশি ভাষা শিক্ষা দেওয়ার হচ্ছে ৫ ভাষা, এর মধ্যে একটা পান বা একটা স্ল্যাপ আছে। ফরাসি দেশের বিখ্যাত পণ্ডিত জাক লাকন বলে এক ভদ্রলোক আছেন, যার পরিবর্তন পড়ে আমি মাঝে মাঝে ইংরেজি ব্যবসা করেছি, এখন ছেড়ে দিয়েছি প্রায়। উনি বলছিলেন কি, এগুলো ৫ ভাষার কথাটা উনি ব্যাখ্যা করেছেন পের ভাষা। পের মানে হচ্ছে পিতা, ওদের ভাষা। PER একটু নেচো করে পের, পের মানে চাপ বাজার। পের গড়িয়ে বলে একটা বিখ্যাত উপন্যাস আছে বাজাকে। তো ভাষা মানে ভাষিও, তাহলে পের ভাষা মানে বাবার ভাষা। এই যে মানুষ মুখে একটা মনে একটা, এইটা করে তার ভাষা। আমার উচিত, আমি প্রেম করতে বেরিয়েছি বন্ধুর সাথে, কিন্তু আমাকে বললাম যে আমি কোচিং এ যাচ্ছি, তাহলে দুটো কথা হলো না। বাবাকে বললাম একটা, আমি করি আর একটা। এই জন্য বাবার জন্য যে আরেকটা কথা লুকিয়ে রাখি, মিথ্যা কথা, ওইটার মধ্যে তার ভাষা। জওয়াহরলাল নেহরু যখন জেলে ছিলেন ৩০-এর দশকে, তখন ইন্দিরা গান্ধী বড় হচ্ছে। ইন্দিরা বয়স যখন ১৪ হয়েছে, তখন বাবার কাছে চিঠি লিখতো। এখানে জওয়াহরলাল নেহরু বলছেন, মা বাবা মানে অর্থাৎ মেয়েকে বলছেন, মেয়ে কিছু উপদেশ দিচ্ছিলেন বাবা পাপ কি। তো বাবা এখন মেয়েকে কিভাবে লিখবে জেলখানা থেকে, বলছে তুমি এমন কোনো কাজ করো না মা, যেটা বাবাকে বলতে পারবা না। ও যেহেতু ভালো, সেই জন্য বলছি যেটা বাবার জন্য যে একটা ভাষণ রাখতে, ওটাকে ফের ভাষণ বলে। আমি আমাদের দেশ তো একটা ছোটখাটো দেশ না। এই যে এখন বাংলাদেশের ১৭ কোটি লোক, তৎকালীন ভারতের নজরুলের কবিতা ৩৩ কোটি লোক, এই দেশকেও দূর থেকে ৮,০০০ মাইল দূরের বিলেত থেকে এসে লোক এরা শাসন করবে, কি করে সম্ভব হয়েছিল? স্বয়ং দেশের মানুষ জানতো না যে দেশ তাদের। রাজা উজির সামন্তদের দেশ ছিল অষ্টাদশ শতাব্দীতে, তখন মানুষ ইংরেজ আরেকটা সরকার মনে করলেও করতে পারে। কিন্তু ২০ শতাব্দীর দেশে মানুষ যখন মনে করা শুরু করেছে এটা আমাদের দেশ, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কৃতিত্ব হচ্ছে, মানে তার জেনারেশনের ওইটা জেন জি নয়, ওইটা জেন এ ধরে না, ঠিক ওদের কৃতিত্ব ছিল যে সবাইকে রাস্তায় টেনে নিয়ে আসা। গান্ধীজি প্রথম আবেদন নিবেদনের রাজনীতি থেকে কোটি কোটি মানুষকে রাস্তা নিয়ে আসে। এটা আমার জন্য গান্ধীজি যে ওষুধ ব্যবহার করতেন তার মধ্যে একটা বিষ ছিল, ওই যে ট্র্যাজেডি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছিলেন যে আপনি যে ধর্মকে টেনে আনছেন, যে রাম রাজ্য করবেন, এটা কিন্তু পরে রক্তগঙ্গা হয়ে যাবে। তখন ঠিকই হয়েছে, বইয়ে দিয়েছে। তা আমরাও বলছি, মনে রাখবেন সরিষার মধ্যেই ভূত থাকে। আমরা যে সরিষা দিয়ে হাসিনাকে তাড়াইলাম, এখন কিন্তু সেই ভূত কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এখন ইংরেজি মিডিয়াম ছাড়তে আমরা রাজি নই, কেউ রাজি হবে না। আমাদের ইউনিভার্সিটির নাম দেখেন, তাহলে ইউনিভার্সিটির নামটা বাংলা হলে কি অসুবিধা ছিল বলুন? ওদের ডিপার্টমেন্টের নাম বাংলা করেন, এগুলো উনি বলেন।
গণযোগাযোগ সাংবাদিকতা এখানে আছে। এই যে মাস্টারদের হীনমন্যতা, এটা আমাদের ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক, এটা বাংলা কোনো অসুবিধা কি ছিল? মানে আপনি দুইটা নাম রাখবো না আমরা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটি দুটো কি করে আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুটো থাকতেই পারে, কোনো সমস্যা না। এটা আপনার, এইটাই হচ্ছে মনোজগতের পরিবেশ। আপনি ইউনিভার্সিটি করার সময় নাম দিলে ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক, কি আশ্চর্য ব্যাপার। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু না গণ বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে জাফরুল্লাহ চৌধুরী, এটা নাম গণ বিশ্ববিদ্যালয় না। এটা ভাইস প্রেসিডেন্ট সাহেবকে সামনে রেখে বলছি বলে মনে করেন যে আপনার উদ্দেশ্যে বলছেন, এটা দেশের উদ্দেশ্যে বলছি, কারণ এটা আপনার ক্ষমতা না, আমার ক্ষমতা নেই। এই যে গলায় যে আমরা একটা উপরের লেজের মধ্যে একটা ঝুলাই, এটা কি? এটা হচ্ছে কর্পোরেট সাইড, এটা ইউনিভার্সিটিতে মানায়? একেবারে মানায় না, কিন্তু সেখানে সব ইংরেজিতে লেখা। এয়ারপোর্টে যদি বাংলা লেখা থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে সেটা আবার নাস্তালি করে লেখা আছে টয়ের হযরত শাহজালাল ঢাকা, লেখা থাকে আরবি ইংরেজিতে লেখা থাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি কিন্তু লেখা থাকবে না। অর্থাৎ মনোযোগের উপর নির্ভর আগে নিজে থেকে তাকান। ধন্যবাদ।